বাংলাদেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ তার দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পতন করেছে এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলে আশা করা হচ্ছে। সোমবার মিসেস হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রাজধানীতে লুটপাট ও বিশৃঙ্খলার খবরের মধ্যে বিপুল জনতা ঢাকায় তার সরকারি বাসভবনে হামলা চালা। ইতিমধ্যেই বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যে কোনো বিক্ষোভ থেকে সবচেয়ে খারাপ একদিনের হতাহতের সংখ্যা চিহ্নিত করেছে। এখন মিস হাসিনা একজন প্রাক্তন গণতন্ত্রপন্থী আইকন, যিনি সমালোচকরা বলছেন যে তার শাসনামলে ক্রমবর্ধমান স্বৈরাচারী হয়ে উঠেছেন। ভারতে রয়েছেন তিনি, সেখানে থাকবেন নাকি অন্য কোথাও যাবেন তা এখনও স্পষ্ট নয়। কিভাবে শুরু হলো বিক্ষোভ? বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে সিভিল সার্ভিসের চাকরিতে কোটা বাতিলের শান্তিপূর্ণ দাবিতে জুলাইয়ের শুরুতে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে 1/3 সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রবীণদের আত্মীয়দের জন্য সংরক্ষিত। প্রচারকারীরা যুক্তি দিয়েছিলেন যে সিস্টেমটি বৈষম্যমূলক এবং সংশোধন করা দরকার। যদিও তাদের অনুরোধ অনেকাংশে পূরণ করা হয়েছিল, তবে বিক্ষোভ শীঘ্রই একটি বিস্তৃত সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামিনা লুৎফা গত মাসে বিবিসিকে বলেন, এটি আর শুধু ছাত্র নয়, মনে হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদ আন্দোলনে যোগ দিয়েছে। আন্দোলন প্রসারিত হওয়ার সাথে সাথে সংঘর্ষ শুরু হয় এবং অস্থিরতায় বেশি লোক নিহত হয়। বাংলাদেশি মিডিয়া এবং বিক্ষোভকারীরা মৃতের সংখ্যা বৃদ্ধির জন্য পুলিশকে দায়ী করেছে। সরকার যদিও বজায় রেখেছে যে অফিসাররা শুধুমাত্র আত্মরক্ষার জন্য বা রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার জন্য গুলি চালায়। মিসেস হাসিনা বারবার দেশের কিছু অংশে ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দিয়েছেন, দেশব্যাপী কারফিউ জারি করেছেন এবং তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছেন, যারা জাতিকে অস্থিতিশীল করতে চাইছে। কিন্তু আইন অমান্যের যে প্রচারাভিযান স্থগিত হয়ে গিয়েছিল তাতে থেমে যাওয়ার সামান্য লক্ষণ দেখা যায় এবং ক্রমবর্ধমান আশঙ্কা ছিল যে দীর্ঘস্থায়ী স্থবিরতা আরও রক্তপাত ঘটাতে পারে। 1 জুলাই 2024 ঢাকায় চলমান কোটা বিরোধী বিক্ষোভ চলাকালীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যালয়ে বিক্ষোভকারীরা আগুন দেওয়ার পরে জ্বলন্ত যানবাহন থেকে ধোঁয়া ওঠে। ছবির উৎস গেটি ইমেজ। ছবির ক্যাপশন, বৃহস্পতিবার বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থায় আগুন দিয়েছে। ছাত্ররা ক্ষুব্ধ কেন? বাংলাদেশে দীর্ঘদিন ধরে অসন্তোষ তৈরি হয়েছিল এবং প্রতিবাদ শূন্যতায় ঘটেনি। যদিও দক্ষিণ এশীয় দেশ, যেখানে মিলিয়ন লোকের বাসস্থান, বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি ছিল, বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে প্রবৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য চাকরিতে রূপান্তরিত হয়নি। অনুমানগুলি প্রস্তাব করেছে যে প্রায় 1.8 মিলিয়ন তরুণ বাংলাদেশি চাকরি খুঁজছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা তাদের স্বল্পশিক্ষিত সহকর্মীদের তুলনায় উচ্চ বেকারত্বের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানির একটি পাওয়ার হাউসে পরিণত হয়েছিল। দেশটি বিশ্ববাজারে প্রায় $4 বিলিয়ন মূল্যের কাপড় বিক্রি করেছে। এই সেক্টরে 4 মিলিয়নেরও বেশি লোক কর্মসংস্থান করেছে, যাদের মধ্যে অনেক নারী। কিন্তু কারখানার চাকরি উচ্চাকাঙ্ক্ষী তরুণ প্রজন্মের জন্য পর্যাপ্ত ছিল না এবং এই কারণেই তারা সরকারি চাকরিতে কোটা বাতিল করতে চেয়েছিল, কারণ এর অর্থ হল তাদের জন্য আরও চাকরি থাকবে। মারাত্মক বিক্ষোভ বেড়ে যাওয়ায় বাংলাদেশ উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। বাংলাদেশের শিক্ষার্থীরা নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। কেন প্রতিবাদ বাড়ে? এমনকি শীর্ষ আদালত কোটা বাতিল করার পরেও বিক্ষোভ অব্যাহত ছিল, ছাত্রদের বাইরেও ছড়িয়ে পড়ে, কারণ নৃশংস দমনপীড়ন মিস হাসিনার সরকারের বিরুদ্ধে আরও ক্ষোভ প্রকাশ করেছি। তার শাসন নতুন রাস্তা, সেতু, কারখানা, এমনকি একটি মেট্রো রেল দিয়ে বাংলাদেশকে বদলে দিয়েছে, কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগও রয়েছে। বিশ্বব্যাংকের মতে গত 1 দশকে মাথাপিছু আয় 3 গুণ বেড়েছে, কারণ মিলিয়নেরও বেশি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। তবে অনেকেই মনে করেন যে প্রবৃদ্ধি বেশিরভাগই প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের ঘনিষ্ঠদের সাহায্য করছে। আমরা এত দুর্নীতি প্রত্যক্ষ করছি, লুৎফা বলেন, বিশেষ করে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠদের মধ্যে। শাস্তি না পেয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সাম্প্রতিক মাসগুলিতে মিস হাসিনার প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তাদের, একজন প্রাক্তন সেনাপ্রধান, প্রাক্তন পুলিশ প্রধান, ঊর্ধ্বতন কর কর্মকর্তা এবং রাষ্ট্রীয় নিযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনায় প্রাধান্য পেয়েছে। দুর্নীতি দমন কমিশন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে তদন্ত শুরু করেছে, যা একসময় মিস হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসাবে দেখা যায়, $1 মিলিয়ন সংগ্রহের জন্য। তিনি অভিযোগ অস্বীকার করেছে। এমনকি মিস হাসিনা দুর্নীতি মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি স্বীকার করেছেন যে তিনি রাষ্ট্রীয় তহবিলের মিলিয়ন চুরির অভিযোগে একজন গৃহ সহকারীকে বরখাস্ত করেছিলেন।
এই ধরনের চমকপ্রদ উদ্ঘাটন সাধারণ বাংলাদেশিদের কাছ থেকে রেহাই পায়নি, যারা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে লড়াই করছিলেন।